২০০১ থেকে ২০০৬ আমলের মতো সারা দেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার নীল নকশা পাকিস্তান দূতাবাস ও তারেক রহমান চক্রের বিস্ফোরক ষড়যন্ত্র। মোহাম্মদপুরের বাবর রোডে জেনেভা ক্যাম্পের গোপন আস্তানা জুড়ে পুলিশের হাই অ্যালার্ট ও দেশকে চরম অস্থিতিশীল বানানোর চক্রান্ত। দেশ জেলা ও রেঞ্জে শুক্রবার গভীর রাতে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা হয়েছে সূচ্য সতর্কতা বা হাই অ্যালার্ট। পুলিশ বার্তা ও জরুরি নির্দেশনা টহল চেককে অত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ গোয়েন্দা তথ্যে প্রকাশ পেয়েছে দেশ জুড়ে এক ভয়াবহ সিরিজ বোমা হামলার মাধ্যমে পুরো রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মহা ষড়যন্ত্র কার্যকর হতে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ জঙ্গি ষড়যন্ত্রের মূল কেন্দ্রটি কোথায় আর কাদের সরাসরি মদত আজ দেশ আবার ২০০১ থেকে ২০০৬ আমলের সেই ভয়াল সিরিজ বোমা হামলার বিভীষিকার মুখোমুখি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিঠ কেঁপে ওঠার মতো তথ্য। ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত দাতব্য সংস্থা আল মারজুক ইসলামীর কার্যালয়কে ঢাল বানিয়ে প্রায় ১.৫ মাস ধরে পাকিস্তান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির নেতৃত্বে উচ্চ পর্যায়ের কূটনীতিক দল গোপন বৈঠক চালিয়ে আসছে। শুধু তাই নয়, কার্যালয়ের হাই কমিশনার টিমের সাথে অন্তত ২২ জন সন্দেহভাজন বহিরাগতকে আনাগোনা করতে দেখা গিয়েছে। আজ এই পুরো ষড়যন্ত্রের পর্দা সম্পূর্ণ উন্মোচিত হয়েছে যখন পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি দলটি বাবর রোডের কার্যালয়ে সরাসরি গিয়ে হাজির হয়। আর বাবর রোডে মিটে বর্তমানে জেনেভা ক্যাম্পের ভিতরে দোতলার একটি গোপন তালাবদ্ধ কক্ষে। গোয়েন্দা ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি প্রেসার কুকার বোমা, হাতা বোমা কিংবা বাকেরগঞ্জের চিরের ফাঁদ পেতে রাখা যেসব ছোট ছোট আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেগুলো কেবল টেস্ট কেস, পরীক্ষামূলক মহড়া। আগামী রবিবার এই গোপন আস্তানা বহিরাগত তাদের স্লিপার সেল নিয়ে এক বিশাল জামায়াতের মাধ্যমে ২০০১-২০০৬ সালের আদলে ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেশে এক তলাবিহীন ধ্বংসস্তূপে পরিণত করার চরম ছক কষা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে তারেক রহমান ও তাদের দোসর জামায়াত, এনসিপি এবং সরকারের নজিরবিহীন যে নিরাপত্তা দেউলিয়াত্ব, বিদেশি কূটনীতিক মিশনের এই উগ্রবাদী চক্রান্ত এবং রাষ্ট্রকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে আমরা আপনাদেরকে বিস্তারিত ধরার চেষ্টা করব। আসুন কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন ও জঙ্গি তৎপরতাটির প্রতিটি পরত উন্মোচন করার চেষ্টা করি। ঢাকার মোহাম্মদপুরের ইসলামী নামক একটি দাতব্য সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে এবং মানব সেবার সুন্দর ঢাল হিসেবে ব্যবহার করে গত ১.৫ মাস ধরে সেখানে কি খেলা চলছে। পাকিস্তান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন, গোপন রুদ্ধদ্বার বৈঠক করছেন। আর সেই বৈঠকে উপস্থিত থাকছেন কারা সেই লিস্ট আপনারা জানেন, তাহলে আপনাদের আরো অনেক কিছু পরিষ্কার হবে। পাকিস্তান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিন সেখানে গিয়েছেন এবং গোপন রুদ্ধদ্বার বৈঠক করছেন বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। আর এই বৈঠকের উপস্থিতি ছিল অন্তত ২২ জন বহিরাগত ব্যক্তি। একটি কূটনীতিক মিশন একটি নির্দিষ্ট দেশে দাপ্তর্য প্রতিষ্ঠানে গিয়ে ১.৫ মাস ধরে কোন গোপন বৈঠক করবে, কারা এই ২২ জন বহিরাগত যাদের কোনো রাষ্ট্রীয় বা বৈধ পরিচয় নেই। সন্দেহের চাদর আরো ঘনীভূত হয় যখন শুক্রবার পাকিস্তান দূতাবাসের বাবর রোডের অফিসে থেকে সরাসরি চলে যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। আর বাবর রোডে বৈঠক করা সেই ২২ জন বহিরাগতকে সরাসরি গিয়ে তোলা হয় জেনেভা ক্যাম্পের ভিতরে বিখ্যাত বোবার বিরিয়ানির দোকানের পাশের একটি দোতলায়। যেটি বাইরে থেকে সার্বক্ষণিক তালাবদ্ধ থাকে, সেটিকে বানানো হয়েছে এই সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা ও মূল কমান্ড সেন্টার। একটি সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্রের আন্তর্জাতিক কূটনীতিক মিশন যদি দাতব্য সংস্থাকে ঢাল বানিয়ে কোনো গিঞ্জি ক্যাম্পের গিয়ে সুনির্দিষ্ট বহিরাগতদের আস্তানা গড়ে, তবে তারেক রহমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করছে সেই প্রশ্ন আমরা রাখতে পারি। নাকি তারা এর সাথে জড়িত, নাকি তারা ঘুমাচ্ছিল, নাকি তারা নিজেরা এই উগ্রবাদী আতাতের নীরব সমর্থক বা এর সমর্থক হিসেবে কাজ করছে। শুক্রবারের ঘটনা প্রবাহ কেবল রহস্য নয়, এটি অত্যন্ত রোমাঞ্চকর এবং
এবং স্পর্শকাতর এক কূটনীতিক নাটকীয়তার সৃষ্টি করেছে। শুক্রবার যখন মোহাম্মদপুরের থানা পুলিশ জেনেভার ক্যাম্পে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল, সেই সময় পাকিস্তান দূতাবাসের কূটনীতিক টিমটি সেখানে অবস্থান করছিল। একদিকে ক্যাম্প জুড়ে পুলিশের চিরুনি অভিযান, অন্যদিকে বোবার বিরানির পাশে তালাবদ্ধ ঘরে বহিরাগতের গোপন অবস্থান। ঠিক সেই মুহূর্তে ঘটে আর এক অদ্ভুত ঘটনা। ঢাকার পাকিস্তানি রাষ্ট্রদূতের বাসভবনে হঠাৎ আগুন লাগার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর সেই খবরে দিয়ে বাবর রোড ও জেনেভা ক্যাম্পের গোপন মিশনে আসা কূটনীতিক টিমটি তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে দিকে পুলিশ অভিযান, অন্যদিকে রহস্যময় আর ঠিক এক সময় রাষ্ট্রদূতের বাসভবনে আগুনের খবর, এ সবই প্রমাণ করে যে ডাল মে কুচ কালা নেহি, পুরো ডাল হি কালা হে। কিন্তু এই পুরো ছকের সবচেয়ে ভয়াবহ এবং রক্তহীন করা ঘটনা আসলে কোনটি? গোয়েন্দা সূত্র প্রাপ্ত তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, যেটা পাওয়া যাচ্ছে সেটা শুনে প্রতিটি সচেতন নাগরিকের শরীর বা গায়ে লোম শিউরে উঠতে পারে। গত কয়েক সপ্তাহে আপনার দেশের বিভূত সব ঘটনা দেখছেন। বাকেরগঞ্জে চিপসের প্যাকেটে রশি দিয়ে ফাঁদ পেতে রাখা আইডি, প্রেসার কুকারে বোমা এবং ছাতার ভিতরে বিস্ফোরক রাখা। এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা বা পাগলের কাজ ছিল না। গোয়েন্দা তথ্য বলছে এগুলো কেবল টেস্ট কেস বা পরীক্ষামূলক মহড়া। ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে সরঞ্জামের কার্যকারিতা, বিস্ফোরকের মাত্রা এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার সক্ষমতা মেপে দেখা হচ্ছিল। আর এই মহড়া সফল হওয়ার পর তাদের মূল পরিকল্পনার হলো আগামী রবিবার। রবিবার এই বোবার বিরানি পাশের গোপন আস্তানায় অবস্থানরত 22 জন বহিরাগত এবং তাদের স্লিপার সেল এর ক্যাডারদের নিয়ে বিশাল জমায়েতের ঘটনা ঘটানো হতে পারে। আর সেই জমায়েত থেকে নির্দেশনা দিয়ে 2001 থেকে 2006 আমলের মতো সারা দেশ জুড়ে একজুড়ে ভয়াবহ সিরিজ বোমা হামলা চালানো হতে পারে। মনে করে দেখুন 2005 সালের 17 আগস্টের কথা, কিভাবে সে দেশের 63টি জেলায় একসাথে 500টি স্থানে বোমা হামলা চালিয়ে পুরো দেশকে অচল করে দেওয়া হয়েছিল। আজ তারেক রহমান, জামায়াত ও এনসিপি অক্ষের দেউলিয়া শাসন ব্যবস্থায় সেই একই বিভীষিকাময় পুনরাবৃত্তি ঘটিয়ে দেশে চরম অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে বলে আমরা দেখছি। এবার আসুন এই দেউলিয়া সরকারের নাটকীয়তার দিকে একটু নজর দেই। একদিকে আগে আপনারা দেখেছেন শেখ হাসিনা নয়াদিল্লির প্রেস কনফারেন্সে যাই ঘটুক দেশে ফিরবো বলার সাথে সাথে তারেক সরকারের প্যান্ট ঢিলে হয়ে গিয়েছে। তারা আইসিএও অডিটের বাহানা দিয়ে দেশের সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করেছিল। এন্টি ড্রোন সিস্টেম বসানোর তোড়জোড় করছিল। অর্থাৎ শেখ হাসিনার আগমন ঠেকাতে তাদের বিমানবন্দর নিরাপত্তার জন্য 100% থাকে। কিন্তু দেশের রাজধানী ঢাকার বাবর রোডে দাতব্য সংস্থাকে ঢাল বানিয়ে যখন আন্তর্জাতিক উগ্রবাদী চক্র দেশে মাস ধরে সিরিজ বোমা হামলার ছক কাটে, তখন সরকারের কোনো খবর থাকে না। সর্বশেষ শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হেডকোয়ার্টার থেকে তড়িঘড়ি বেতার বার্তায় হাই অ্যালার্ট জারি করা হয় সারা দেশব্যাপী। এই হলো তারেক রহমান ও এনসিপি, জামাত, বিএনপি জোটের তথাকথিত নিরাপত্তা ব্যবস্থা। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার এ ক্ষমতা এদের নেই, কিন্তু রাষ্ট্রকে বিদেশিদের আক্রায় পরিণত করার বা সন্ত্রাসীদের আক্রায় পরিণত করার পূর্ণ সুযোগ এরা দিচ্ছে। 100-রও বেশি সাজাপ্রাপ্ত সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দেওয়া, উগ্রবাদীদের তেল্লাপি দেওয়ার খেসারত আজ মানে ছেড়ে দেওয়ার যে খেসারত তা আজ পুরো দেশকে কিন্তু দিতে হচ্ছে। দর্শক, এটাই কিন্তু অবস্থা। আমরা একটু সার্বিক ঘটনাগুলো যদি আপনাকে দেখি, এই জেনেভা ক্যাম্পের ঘটনা, তার সাথে যদি আপনারা দেখেন আজকে সারা বাংলাদেশে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পরবর্তীতে সেখানেও কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে? বোমা হামলার শঙ্কায় দেশ জুড়ে পুলিশি সতর্কতা জারি। বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা এবং রেঞ্জের সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। দেখুন দর্শক, এর আগে তারা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করেছে। এখন পুরো দেশের সমগ্র অঞ্চলে সমগ্র পুলিশের থানা, জেলা এবং সবকটা জায়গাতে মানে সারা বাংলাদেশে কিন্তু তারা রেড অ্যালার্ট জারি করেছে। তার মানে ডালমে কুচ কালা হে। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 7 আগস্ট রাতে একটি দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের সর্বোচ্চ সতর্ক থাকার থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পুলিশ হেডকোয়ার্টার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালন করে যেকোনো ধরনের অপ্রীতিকর এবং সন্দেহভাজন ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলেছে সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানেরকে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। এই যখন ঘটনা সর্বশেষ এই রেড অ্যালার্ট জারি হয়েছে, তার আগের ঘটনা যদি আমরা দেখি, আরো একটা সংবাদ আমাদের কাছে এসেছিল, যেটা আপনাদেরকে আমি একটু আগে
প্রদর্শন করেছি মুক্তিবার্তা ৭১.কমে, যেখানে বলা হয়েছে মোহাম্মদপুরে গোপন নেটওয়ার্ক, সিরিজ বোমা হামলার বড় ছক। দেখেন, এটা কিন্তু এই খবরটি প্রকাশ পাওয়ার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরেই কিন্তু এই হাই অ্যালার্ট জারি হয়েছে। তার মানে এই খবরটির সাথে এর একটা যোগাযোগ আছে বা থাকতে পারে বলে আমরা মনে করি। কারণ পুলিশের কাছেও এই তথ্য অবশ্যই রয়েছে। সেখানে বলা হয়েছে ঢাকার বাবর রোড ও জেনেভা ক্যাম্পে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের ঘন ঘন যাতায়াত, ২২ বহিরাগত ও সিরিজ বোমা হামলার বড় ছক নিয়ে চাঞ্চল্যকর খবর। রাজধানী অত্যন্ত ব্যস্ত এলাকা মোহাম্মদপুরে বাবর রোড, সেখানে রয়েছে সুপরিচিত সামাজিক প্রতিষ্ঠান আল মারজুক ইসলামী। আপাতদৃষ্টিতে একটি সাধারণ সেবামূলক সংস্থা, কিন্তু গত ১.৫ মাস ধরে সেখানে অদ্ভুত পরিবেশ। সেখানে রচিত হচ্ছে এক বিপজ্জনক দৃশ্যপট। আন্তর্জাতিক কূটনীতিক মিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াত বেড়েছে। অচেনা ও সন্দেহভাজন বহিরাগতরা নিয়মিত সেখানে আসছে। পরবর্তীতে তাদের জেনেভা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র উৎকণ্ঠা বাড়িয়েছে। গোয়েন্দা সূত্রের এক চরম সংবেদনশীল খবর এসেছে, দেশে ফের একযোগে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর ছক তৈরি হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সালের আমলের মতো সিরিজ বোমা হামলার চেষ্টা চলছে। ১.৫ মাসের গোপন বৈঠক ও ২২ জন বহিরাগত অনুসন্ধানে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ১.৫ মাস ধরে বাবর রোডের কার্যালয়ে নিয়মিত কূটনীতিক দল আসছে। পাকিস্তান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির নেতৃত্বে এই টিম কাজ করছে। কূটনীতিক প্রোটোকল ভেঙে একটি সাধারণ সংস্থায় ঘন ঘন যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকে অন্তত ২২ জন অচেনা বহিরাগত অংশ নেয়। সেবামূলক কাজের অশুভ দোহাই দেওয়া হয়েছিল। বাস্তবে অস্থিতিশীলতা তৈরির স্পর্শকাতর পরিকল্পনা চলছিল বলে জানা গিয়েছে। জেনেভা ক্যাম্পের গোপন আস্তানা এবং বোবার বিরানির সংযোগ। আজ এই সন্দেহের মাত্রা মারাত্মক রূপ নেয়। কূটনীতিক প্রতিনিধি দলটি বাবর রোড থেকে সরাসরি জেনেভা ক্যাম্পে যায়। বাবর রোডে বৈঠক করা ২২ জন বহিরাগতকে আগেই সেখানে রাখা হয়েছিল। ক্যাম্পের ভেতরে ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল। সেখানে সুপরিচিত বোবার বিরানি পাশের ভবনটি বেছে নেওয়া হয়। সেই ভবনের দোতলা একটি গোপন কক্ষ তারা ব্যবহার করছিল। কক্ষটি বাইরে থেকে সার্বক্ষণিক তালাবদ্ধ রাখে। সাধারণ মানুষ যেন কিছু বুঝতে না পারে, সেজন্য এই সতর্কতা। বহিরাগতরা এই গোপন ঘরটি প্রধানত প্রধান কেন্দ্র বানিয়েছে। অভিযান এবং রাষ্ট্রদূতের আগুন, বাসভবনে আগুন এবং আকস্মিক প্রস্থান এটার ক্ষেত্রে বলা হয়েছে আজ ক্যাম্পের ভিতরে কূটনীতিক দলটি অবস্থান করছিল। ঠিক তখনই মোহাম্মদপুরে পুলিশ মাদক বিরোধী অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতিতে কূটনীতিক দলের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় রাষ্ট্রদূতের বাসভবনে আগুন লাগার খবর আসে। গুলশানে সে আগুনের খবর শুনে কূটনীতিক দল স্থান ত্যাগ করে। একপাশে পুলিশের সাঁড়াশি অভিযান, অন্যদিকে রাষ্ট্রদূতের বাসায় আগুনের জরুরি খবর পাওয়া যায়। ২ ঘটনার পর প্রতিনিধি দলটি তড়িঘড়ি কেটে পড়ে। ঘনবসতিপূর্ণ স্থান থেকে এমন প্রস্থান বিষয়টিকে রহস্যময় করে তুলছে। গোয়েন্দা সূত্রে যে বক্তব্য সেটা বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে প্রেসার কুকার এবং ছাতা বোমা পাওয়া গিয়েছে। বাকরগঞ্জের চিপস প্যাকেটের আইইডি বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছিল। এসবের মূল সরঞ্জামের সক্ষমতা যাচাইয়ের মহড়া এসব মূলত সরঞ্জামের সক্ষমতা যাচাইয়ের মহড়া ছিল। তাদের মূল লক্ষ্য ২০০১ থেকে ২০০৬ আমলের মতো সিরিজ বোমা হামলা চালানো। দর্শক, এই যখন অবস্থা এবং রবিবারে ভয়াবহ পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর বড় চ্যালেঞ্জ, গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে এক নতুন হুমকি। আগামী রবিবার জেনেভা ক্যাম্পের ওই আস্তানায় গোপন জমায়েতের পরিকল্পনা রয়েছে। ২২ জন বহিরাগত এবং স্লিপার সেলের সদস্যদের সেখানে একত্রিত হবে। এই জমায়েত থেকে দেশব্যাপী বিস্ফোরণের নির্দেশ যেতে পারে। এটি একটি দাতব্য সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। জেনেভা ক্যাম্পের তালাবদ্ধ কক্ষে ক্যাডারদের রাখা হয়েছে। বিভিন্ন ছোট বিস্ফোরণের মাধ্যমে পরীক্ষা চালানো সম্পন্ন হয়েছে। দর্শক, এই যে তথ্যটা আপনারা দেখলেন, এই খবরটা যে দেখলেন, এই খবরটা যখন প্রকাশিত হয়েছে আমরা দেখেছি তার কিছুক্ষণ পরেই কিন্তু এই হাই অ্যালার্ট জারি হয়েছে। পরবর্তীতে আমরা যে ঘটনাটা একটু যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডিএমপি ডিপ্লোম্যাটিক বিভাগের ফরহাদ। এবং আরেকটা মজার জিনিস, এই যে পাকিস্তান ডিপ্লোম্যাটিক বা তার এখানে যে আগুন লেগেছে সেজন্য কাকে দায়িত্বকে সরানো হয়েছে সেটা যদি খেয়াল করেন, ডিএমপি ডিপ্লোম্যাটিক বিভাগের ডিসি ফরহাদকে সদর দপ্তরে সংযুক্ত কেন করা হয়েছে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপরিদর্শক পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন। শুক্রবার ডিএমপি কমিশনার মুসলিম উদ্দিন আহমেদ সই করা এই অফিসের নির্দেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে প্রশাসনিক কারণে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি সৈয়দ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের ৫ই জানুয়ারি জারি করা ডিএমপি এটা তাকে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে যে সরানো হয়েছে, এই ফরহাদ হোসেনকে, তাকে ডিপ্লোম্যাটিক এরিয়ার দায়িত্বে ছিল, তাকে এই পাকিস্তানি ডিপ্লোম্যাটের বাসায় যে আগুন ধরেছে সেই আগুন ধরার ঘটনাতে তার তথ্য প্রচার করতে বা সেখানকে সিকিউরিটি নিরাপত্তা
ব্যত্যয় হয়েছে বলেই কিন্তু আমরা এই খবরটাও পেয়েছি যে তাকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাকে সদর দপ্তরে নেওয়া হয়েছে। দর্শক এখানে দেখুন ঢাকার বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাই কমিশনার। একজন হাই কমিশনারের বাসায় এমন কোনো ঘটনা থাকে না বা এমন যে হাই কমিশনের ভিতরে যে অবস্থা সেখানে সাধারণ আগুন লাগলে একজন মানুষকে আইসিইউতে ভর্তি হতে হয় না। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি এখানে হাই কমিশনারকে সেই কন্টিনেন্টাল হসপিটালে নিয়ে কিন্তু তাকে আইসিইউতে রাখা হয়েছে। রাজধানীতে অবস্থিত পাকিস্তান হাই কমিশন সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৬ আগস্ট ভোর আনুমানিক ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা শর্ট সার্কিট থেকে লেগেছে এবং তারা কি এমনভাবে ঘুমাচ্ছিল যে ঘটনাটা আমরা কিন্তু সন্ধ্যায় দেখেছি। তার মানে এই ঘটনাটা দিনের বেলায় যে ঘটনাটা ঘটেছে সেখানে এমন আগুন ধরেছে যাতে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইসমাত আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাৎক্ষণিক তাদেরকে রাজনৈতিক গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানা গেছে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কূটনৈতিক এলাকা অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা বারিধারা স্টেশনে থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিস সদস্যরা দেখতে পান কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। এই যে সামান্য ধোঁয়া এবং সামান্য আগুন যদি হয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আইসিইউতে কেন রাখা হবে? মানে এখানে বড় ধরনের কোনো ঘটনা বা বোমা বিস্ফোরণ হয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে বলে আমি মনে করি। আবার এই ডিএমপির যে ডিসি ফরহাদকেও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখানে আইন শৃঙ্খলাজনিত বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে মনে হয়। যার ফলশ্রুতিতে আসলে এই ঘটনাগুলো ঘটছে। এবং দেখেন মোহাম্মদপুরের এই গোপন ছক নেটওয়ার্ক এই হামলার পরপরই এই ঘটনার এই নিউজের পরপরই আমরা দেখছি কি বোমা হামলার সময় দেশ জুড়ে পুলিশের সতর্কতা জারি, হাই অ্যালার্ট জারি করেছে সারা দেশব্যাপী। এবং এর আগে হচ্ছে বিমানবন্দরে। তার মানে সবকিছুর সাথে সবকিছুর একটি সংযোগ আছে বলেই আমরা মনে করছি দর্শক। আমরা এই ঘটনাতে যে যা কিছু দেখি তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি জাতীয় নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো রাজনৈতিক খেলা বা তোষণনি চলে সহ্য করা হবে না। মোহাম্মদপুরে বাবর রোডের তথাকথিত দাতব্য সংস্থা থেকে শুরু করে জেনেভা ক্যাম্পে রোববার বোমার বিরানির পাশে রহস্যময় তালাবদ্ধ কক্ষ, সেখানে উগ্রবাদের বিষবৃক্ষ রোপণ করা হয়েছে। সেখানেই আজ রাতে আঘাত হানতে হবে বা খবর নিতে হবে সেখানে কি ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে সেই ২২ জন বহিরাগত যে সেল আছে বা স্লিপার সেল আছে সেই চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। রবিবার দেশের মাটিতে কোনো উগ্রবাদী গঙ্গা বইয়ে দিতে দেওয়া হবে না বলে আমি বিশ্বাস করি। আমরা মনে করি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তারেক রহমানের সরকার সেটা রুখে দিতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে আমরা চাই সেটা তারা রুখে দিক এবং দেশকে নিরাপদ রাখুক। এবং স্লিপার সেলের আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে সেই ২২ জন যে বহিরাগত পুরো স্লিপার সেল তাদের চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি যে তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। দর্শক, রবিবার দেশের মাটিতে কোনো উগ্রবাদী রক্তগঙ্গা বা বোমা হামলা বা অশান্তি করতে দেওয়া হবে না বলে আমি বিশ্বাস করি। ফাঁকা স্লোগান দিয়ে আর বিরোধী দলকে গালি দিয়ে দেশ চালানো যায় না। বিরোধী দলকে নিষিদ্ধ করে দেশ চালানো যায় না। ২০০১ থেকে ২০০৬ সালের অন্ধকার যুগে বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া যাওয়ার এই আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ চক্রান্তকে দেশবাসী একযোগে গুঁড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, এই যখন সামরিক পরিস্থিতি দেশের যে ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছে, দেশ যে আবার ২০০১ থেকে ২০০৬ সালের সেই সন্ত্রাসী রাষ্ট্রে বা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, এই দৃশ্য কিন্তু আমাদের কাছে একদম স্পষ্ট। আপনারা কি মনে করছেন? বাবর রোডের দাতব্য সংস্থায় গোপন বৈঠক, জেনেভা ক্যাম্পের তালাবদ্ধ কক্ষে বহিরাগত রেখে সিরিজ বোমা হামলার কষার ছক কি তারেক রহমান সরকারের নজিরবিহীন নিরাপত্তা ব্যর্থতা নয়? এবং এর পরপরই বিমানবন্দরে হাই অ্যালার্টের পর এবং এই খবরের পর দেশে যে সারা দেশব্যাপী যে রেড অ্যালার্ট সেই সম্পর্কে আমাদের যে বা আমরা যে মতামত দিয়েছি সেটা কি সত্য নয়? আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই ভয়াবহ সত্য পুরো জাতির সামনে তুলে ধরতে সহযোগিতা করুন। সজাগ থাকুন, সন্ত্রাসী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকুন।
বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে যে কথাটা বরাবর বলছি এবং যে কথাটা বরাবর বলে সতর্কতা বার্তা তা কতটা যুক্তিসঙ্গত আজকে আপনারা মনে হয় আবারও টের পাচ্ছেন। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার সন্তান থাকে বা ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কারণ এরা ভয়ংকর জঙ্গিবাদের অংশ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।